শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী তোমরা সকলে ভালো আছো। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, তোমরা লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা। আমি একটু কালক্ষেপণ করছি তোমাদের জন্য। আবারও বলছি, যারা তোমরা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটি কি দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত কমেন্ট করে তোমরা আমাকে জানাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলছি, যারা লাইভে যুক্ত হয়েছো বা হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ, সাউন্ড ঠিকঠাক আছে কিনা প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী লাইভটি দেখা যাচ্ছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তোমরা অলরেডি জানো যে আজকে আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 16 নিয়ে আমরা ক্লাস করব এবং লেকচার 16তে রয়েছে কিন্তু যুক্তরাজ্যের ইতিহাস। যুক্তরাষ্ট্র কিন্তু নয়, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নয়, আমরা মূলত যুক্তরাজ্যের ইতিহাস নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। এবং আমি আশাবাদী যারা লাইভে যুক্ত আছো সবাই লাইভটি দেখতে পাচ্ছ বা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো চলো আমরা শুরু করে দিই। যুক্তরাজ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তরাজ্য একক কিন্তু কোনো দেশ নয়। চারটি সার্বভৌমত্ব, একটি ভূখণ্ড, চারটির ভূখণ্ড বা চারটি দেশের সমষ্টিকে একত্রে বলা হয় কিন্তু যুক্তরাজ্য। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র 50টি স্টেট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, তেমনি চারটি দেশ বা চারটি ভূখণ্ড নিয়ে কিন্তু গঠন হয়েছে যুক্তরাজ্য। তো আমার প্রথম কথা যে এই যে যুক্তরাজ্য কোন চারটি ভূখণ্ড নিয়ে, তো চলো আমরা সেই চারটি ভূখণ্ড আগে একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট আমি লিখতে চাই ইংল্যান্ড। ইংল্যান্ড। সেকেন্ড আমি লিখতে চাই ওয়েলস। ওয়েলস। থার্ড আমি লিখতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কটল্যান্ড। স্কটল্যান্ড। এবং সর্বশেষ চতুর্থ হচ্ছে উত্তর উত্তর আয়ারল্যান্ড। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো, আবারও বলছি, যুক্তরাজ্য বলতে কিন্তু আমরা চারটি দেশ বা অঞ্চলকে বুঝে থাকি। প্রথমে আমি বলেছি ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। এই চারটি ভূখণ্ড মিলে একত্রে যুক্তরাজ্য। এবং খুব স্বভাবত একটি তথ্য মনে রাখবা, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন হয়েছে যুক্তরাজ্যের রাজধানীর নাম কি। আমরা সবাই বলে বসি যুক্তরাজ্যের রাজধানী হচ্ছে কিন্তু লন্ডন। যুক্তরাজ্যের রাজধানীর নাম লন্ডন। যদিও এই চারটা দেশেরই কিন্তু রাজধানী আছে, প্রতিটা দেশেরই একটি করে রাজধানী আছে, সেটা একটু পরে আমরা দেখব, কিন্তু ওভারঅল যুক্তরাজ্যের রাজধানী বলা হয় লন্ডনকে।
তাহলে যুক্তরাজ্য বলতে তোমরা কয়টি অঞ্চল বা দেশকে বোঝো? তোমরা বলবে 4টি অঞ্চল বা দেশকে বুঝি, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে যে এই ইংল্যান্ডের সাথে এই যে ওয়েলস তোমরা দেখতে পাচ্ছ, ওয়েলস কবে যুক্ত হলো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালটা হচ্ছে 1536 সাল, অনেক আগের কথা। কত সাল লিখে বসলাম? 1536 সালে এই ওয়েলস এবং ইংল্যান্ড দুটো একত্র হয়ে যায়। তাহলে আমি তোমাদেরকে শিখাতে পেরেছি যে ইংল্যান্ড এবং ওয়েলস তারা একত্রিত হয় কত সালে? ইংল্যান্ড এবং ওয়েলস একত্রিত হয় 1536 সালে। এবং এই ইংল্যান্ড এবং ওয়েলসের সাথে স্কটল্যান্ড এসে যুক্ত হয়, সে সালটি হচ্ছে 1717 সাল, 1707 সাল। স্কটল্যান্ড এসে যুক্ত হয় 1707 সালে। তাহলে প্রথমে কি হলো? প্রথমে ইংল্যান্ডের সাথে যুক্ত হলো, আমরা দেখতে পাচ্ছি ওয়েলস। ওয়েলস, তাহলে ইংল্যান্ডের সাথে ওয়েলস আমরা যুক্ত করেছি কত সালে? 1536 সালে। আচ্ছা, এরপরে এসে যুক্ত হলো কে? ইংল্যান্ড ওয়েলসের সাথে এসে যুক্ত হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ড এবং স্কটল্যান্ডের যুক্ত সালটা আমরা বললাম 1707 সালে। এখন প্রশ্ন, আয়ারল্যান্ড কখন আসলো? তাহলে তোমরা বুঝতে পেরেছো 1707 সালে স্কটল্যান্ড কি হলো? যুক্ত হলো। অতঃপর আমরা দেখতে পাই আয়ারল্যান্ড এসে যুক্ত হয়, সর্বশেষ যুক্ত হয় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু মাথায় রাখতে হবে যে আয়ারল্যান্ড যুক্ত হয়েছে কিন্তু 1801 সালে। হ্যাঁ, আয়ারল্যান্ড এসে যুক্ত হয় কত সালে? 1801 সালে। তাহলে এই যে যুক্তরাজ্যের 4টি দেশ যারা এখন একত্রে বলে যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যে ইংল্যান্ডের সাথে ওয়েলস যুক্ত হয়েছিল 1536 সালে। পরবর্তীতে ইংল্যান্ড ওয়েলসের সাথে স্কটল্যান্ড যুক্ত হয় 1707 সালে এবং অতঃপর 1801 সালে এসে যুক্ত হয় আয়ারল্যান্ড। বুঝতে পেরেছো? কিন্তু আচ্ছা, তাহলে যুক্তকরণটা আমরা বুঝতে পেরেছি আশাবাদী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যুক্তকরণের পরে 1922 সালে এই আয়ারল্যান্ড দেশটি ভেঙে যায় এবং আয়ারল্যান্ড দেশটি ভেঙে যেয়ে এখান থেকে নতুন একটি রাষ্ট্রের উদ্ভব হয়, সেটি হয় উত্তর আয়ারল্যান্ড। উত্তর আয়ারল্যান্ড। যখন আয়ারল্যান্ড রাষ্ট্রটি ভেঙে যায় তখন আমরা দেখতে পাই স্পেসিফিকভাবে যেটা আয়ারল্যান্ড, সে কিন্তু যুক্তরাজ্যে থাকে না, বাট উত্তর আয়ারল্যান্ড যে দেশটি, সেই উত্তর আয়ারল্যান্ড দেশটি কিন্তু আমরা বলতে পারি যুক্তরাজ্যের সাথে থেকে যায়। তাহলে ফার্স্টে কিন্তু আয়ারল্যান্ড যুক্ত হয়েছিল আমরা দেখতে পেয়েছি 1801 সালে, বাট 1922 সালে আয়ারল্যান্ড রাষ্ট্রটি ভেঙে উত্তর আয়ারল্যান্ড বেরিয়ে আসে এবং উত্তর আয়ারল্যান্ড কিন্তু যুক্তরাজ্যের সাথে থাকে, বাট সিম্পলি যেটা আয়ারল্যান্ড সে কিন্তু যুক্তরাজ্যের সাথে নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাবাদী আমরা বুঝতে পেরেছি যে যুক্তরাজ্য বলতে 4টি দেশকে বোঝায়। আবারও বলছি, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড। আমি বলেছি ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ড ওয়েলস যুক্ত হয়েছিল 1536 সালে, ইংল্যান্ড এবং ওয়েলসের সাথে স্কটল্যান্ড যুক্ত হয় 1707 সালে এবং 1801 সালে যুক্ত হয় আয়ারল্যান্ড। কিন্তু 1922 সালে আয়ারল্যান্ড ভেঙে উত্তর আয়ারল্যান্ড নামক একটি দেশ বেরিয়ে আসে এবং এই উত্তর আয়ারল্যান্ড কিন্তু আমাদের এই যুক্তরাজ্যের একটি অংশ। এবং এই যুক্তরাজ্যের সাংবিধানিক নামটা কি, যদি সেটা একটু আমরা জানার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আয়ারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড যুক্ত হওয়ার পরে এই অঞ্চলের সাংবিধানিক নামটি কি সেটি আমরা একটু দেখব। এই অঞ্চলের সাংবিধানিক নামটি হচ্ছে কিংডম অফ গ্রেট ব্রিটেন। কিংডম অফ গ্রেট ব্রিটেন, মনে রেখো, কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড
নর্দার্ন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। তাহলে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদের যুক্তরাজ্যের সাংবিধানিক নাম হচ্ছে কিংডম অফ গ্রেট ব্রিটেন। কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। মনে থাকবে, যুক্তরাজ্যের সাংবিধানিক নাম হচ্ছে কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হুট করে পরীক্ষায় আসলো গ্রেট ব্রিটেন বলতে তোমরা কয়টি অঞ্চলকে বোঝো? তখন তোমাদের মাথায় হয়তো কাজ করবে যে স্যার পড়িয়েছে যুক্তরাজ্য, হ্যাঁ, 4টা অঞ্চল নিয়ে, তাহলে গ্রেট ব্রিটেনও বুঝি 4টা অঞ্চল? না, গ্রেট ব্রিটেন 4টা অঞ্চল নয়। তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেট ব্রিটেন গঠন হয়েছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 3টি অঞ্চল নিয়ে। কোন 3টি অঞ্চল নিয়ে? ইংল্যান্ড, ওয়েলস, এবং স্কটল্যান্ড। ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। তার মানে এই যে আমাদের উত্তর আয়ারল্যান্ড, এই উত্তর আয়ারল্যান্ডের ভূখণ্ডটা কিন্তু তাকে গ্রেট ব্রিটেন বলা যায় না। গ্রেট ব্রিটেন বলতে তোমরা 3টা বুঝবা, ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। এবং তোমরা যখন খুব ভালো করে মানচিত্র দেখবা, আসলে গ্রেট ব্রিটেন কি? গ্রেট ব্রিটেন কিন্তু কোনো রাষ্ট্র নয়। গ্রেট ব্রিটেন হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের একটি বৃহৎ দ্বীপ। গ্রেট ব্রিটেন, তোমরা মনে রেখো যে গ্রেট ব্রিটেন, আমরা আবারও বলছি যে গ্রেট ব্রিটেন এটি কিন্তু বেসিক্যালি কোনো দেশ নয়, এটি হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের একটি বৃহত্তম দ্বীপ। ঠিক আছে, ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে একটি বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রেট ব্রিটেন। আর গ্রেট ব্রিটেন গঠন হয়েছে 3টি রাষ্ট্র নিয়ে, ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। মাথায় থাকবে যে গ্রেট ব্রিটেন গঠন হয়েছে 3টি রাষ্ট্র নিয়ে, আবারও বলছি ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। তাহলে যুক্তরাজ্য বলতে বুঝবা 4টা দেশ, বুঝতে পেরেছো? বাট গ্রেট ব্রিটেন বললে কিন্তু 4টা নয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে যুক্তরাজ্যে সর্বশেষ যুক্ত হয়েছিল কোন দেশ, তোমরা বলবা কিন্তু আয়ারল্যান্ড। এখন অপশনে যদি উত্তর আয়ারল্যান্ড থাকে তাহলে তো হলো, সিম্পলি যদি আয়ারল্যান্ড থাকে যে যুক্তরাজ্যে সর্বশেষ যুক্ত হয়েছিল কিন্তু আয়ারল্যান্ড। তো এই যে গ্রেট ব্রিটেন যাকে আমি বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ্রিস্টপূর্ব 55 অব্দে, খ্রিস্টপূর্ব 55 অব্দে, তোমরা মনে রেখো রোমান সম্রাট জুলিয়াস সিজার, যে রোমান সম্রাট, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, যে রোমান সম্রাট জুলিয়াস সিজার ফ্রান্স জয় করেছিলেন, সেই রোমান সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 55 অব্দে এই ব্রিটেন কি করেছিলেন? জয় করেছিলেন। বুঝতে পেরেছো? রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি ব্রিটেন জয় করেছিলেন এবং ব্রিটেন জয় করে তিনি বলেছিলেন ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম। এলাম দেখলাম জয় করলাম, এই উক্তিটি কে করেছিলেন? ভিনি ভিডি ভিসি, রোমান সম্রাট জুলিয়াস সিজার। তিনি খ্রিস্টপূর্ব 55 অব্দে এই ব্রিটেন কি করেছিলেন? জয় করেছিলেন। এবং বেশ অনেক বছর কিন্তু এই ব্রিটেনে আমরা বলতে পারি রোমানদের অধীনে ছিল বা রোমান সাম্রাজ্য ছিল। তো আজ একটু বলি, আমি একটু আগে তখন বলছিলাম যে এই যে প্রতিটি দেশ, ওভারঅল যুক্তরাজ্যের রাজধানী কিন্তু আমি বলেছি লন্ডনকে, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রতিটি দেশেরই কিন্তু কি রয়েছে? একটি করে স্পেসিফিক রাজধানী রয়েছে। তো আসো আমরা একটু রাজধানীগুলো দেখার চেষ্টা করি। যেমন ইংল্যান্ডের রাজধানী কিন্তু লন্ডন। ইংল্যান্ডের রাজধানী আমি বলছি লন্ডন। ওভারঅল যুক্তরাজ্যের রাজধানী কিন্তু বলা হয়েছে লন্ডনকে। বুঝতে পেরেছো? ওভারঅল যুক্তরাজ্যের রাজধানী কাকে বলা হয়েছে? লন্ডনকে। কিন্তু আমরা বলতে পারি যে আমাদের প্রতিটা দেশের কিন্তু কি রয়েছে? স্পেসিফিক ভাবে রাজধানী রয়েছে। যেমন তোমরা দেখলে ইংল্যান্ডের রাজধানী কি? ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। এখন আসলে আমরা ওয়েলসে চলে যাই। ওয়েলসে যে আমরা লিখতে পারি, ওয়েলসের রাজধানী হচ্ছে কার্ডিফ।
কার্ডিফ। বিশেষ করে যারা ছেলেরা ক্রিকেট খেলা দেখো, দেখবা কার্ডিফের মাঠে কিন্তু খেলা হয়। তাহলে ওয়েলসের রাজধানী কি আমরা বলতে পারি? কার্ডিফ। এবার আসো স্কটল্যান্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডেনবার্গ। এডেনবার্গ। আমরা দেখতে পেলাম স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডেনবার্গ। এবার চলে আমি যাব লাস্ট আমরা উত্তর আয়ারল্যান্ডে। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে বেলফাস্ট। বেলফাস্ট। তাহলে লক্ষ্য করে দেখো যে প্রতিটা অঞ্চলের আলাদা কি রয়েছে, রাজধানী রয়েছে, বাট ওভারঅল যুক্তরাজ্যের রাজধানী বলে কাকে? লন্ডনকে। তাহলে আমরা দেখলাম ইংল্যান্ডের রাজধানী স্পেসিফিক ভাবে লন্ডন, ওয়েলসে দেখলাম কার্ডিফ, স্কটল্যান্ডে দেখেছি এডেনবার্গ এবং উত্তর আয়ারল্যান্ডে আমরা দেখেছি বেলফাস্ট। কিন্তু আবারও বলছি ওভারঅল রাজধানী যুক্তরাজ্যের যদি বলে তাহলে সেটা তোমরা বলবা লন্ডন। এই যুক্তরাজ্যের একটি কিন্তু আমি যেটা বলতে চাই যে তাদের কিন্তু একটা পতাকা রয়েছে। যুক্তরাজ্যের একটা কি রয়েছে? পতাকা রয়েছে। এই 4টি দেশের বা যে অঞ্চল যুক্তরাজ্য, সেই যুক্তরাজ্যের পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। ইউনিয়ন জ্যাক। যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে ইউনিয়ন জ্যাক কি, তোমরা বলবা ইউনিয়ন জ্যাক হচ্ছে একটি পতাকা, এটি বেসিক্যালি যুক্তরাজ্যের পতাকা। দেখো ভাই, এই 4টা দেশের কিন্তু আলাদা আলাদা পতাকাও রয়েছে। এই 4টি দেশের আলাদা আলাদা কি রয়েছে? পতাকা রয়েছে, বাট তাদের সামগ্রিক একটা একক পতাকা, সেই একক পতাকাকে বলা হচ্ছে ইউনিয়ন জ্যাক। আমি গ্রুপে কিন্তু অলরেডি ছবি পোস্ট করেছি যে ইংল্যান্ডের পতাকা দেখতে কেমন, ওয়েলসের কেমন, স্কটল্যান্ডের কেমন, উত্তর আয়ারল্যান্ডের কেমন, সেটা কিন্তু আমি পোস্ট করেছি। এখন এই 4টি দেশের মধ্যে বেসিক্যালি ওয়েলসের পতাকাটাকে বাদ দিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই 3টি দেশের পতাকার মিশ্রণকে বলা হয় ইউনিয়ন জ্যাক। বুঝতে পেরেছো? তাহলে প্রতিটা দেশের আলাদা পতাকা থাকার পরেও যুক্তরাজ্যের একটা কি রয়েছে? পতাকা রয়েছে, তাকে ইউনিয়ন জ্যাক বলা হচ্ছে। এবং আমি বলেছি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই 3টি দেশের পতাকার সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করা হয়েছে যুক্তরাজ্যের পতাকা, এবং যেটাকে আমরা বলেছি ইউনিয়ন জ্যাক। তো এই টোটাল যে অঞ্চল যুক্তরাজ্য, ঠিক আছে, সে অঞ্চলের প্রধান কিন্তু রাজা বা রানী। মনে রাখতে হবে যুক্তরাজ্যের রাষ্ট্রের প্রধান কিন্তু রাজা বা রানী। রাজা বা রানী হচ্ছেন যুক্তরাজ্যের রাষ্ট্রের প্রধান। তো বর্তমান যুক্তরাজ্যে কিন্তু সাংবিধানিকভাবে কি রয়েছে? যুক্তরাজ্যের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে। আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে ভালো বুঝবা। আর আশা করি বুঝতে পেরেছো যে যুক্তরাজ্য বলতে তোমরা বুঝতেছো কয়টা অঞ্চল, যুক্তরাজ্য বলতে তোমরা 4টা অঞ্চল বুঝতেছো, বাট গ্রেট ব্রিটেন বললে কিন্তু 3টা হবে। গ্রেট ব্রিটেন বললে কোনোভাবেই কিন্তু আয়ারল্যান্ডকে যুক্ত করতে পারবা না, কারণ দেখো যুক্তরাজ্যের সাংবিধানিক নাম বলা হয়েছে কিংডম অফ গ্রেট ব্রিটেন। কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। দেখো নর্দার্ন আয়ারল্যান্ডকে আলাদাভাবে বলছে কিন্তু, দেখছো? তাহলে কিংডম অফ গ্রেট ব্রিটেন, ব্রিটেন বলতে তুমি 3টা দেশকে একত্রে বুঝতেছো, অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ওটা আলাদা। তা আমি তোমাদেরকে বলছিলাম যে যুক্তরাজ্যে কি রয়েছে? যুক্তরাজ্যে রাজতন্ত্র রয়েছে, কারণ যুক্তরাজ্যের প্রধান কিন্তু মূলত রাজা বা রানী। তাহলে যুক্তরাজ্যে কি রয়েছে? রাজতন্ত্র রয়েছে, কিন্তু মনে রাখতে হবে এই রাজতন্ত্র অনেকটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই রাজতন্ত্রটা অনেকটা কিরকম? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কিন্তু গণতান্ত্রিক সরকার কিন্তু রয়েছে, সাংবিধানিকভাবে গণতান্ত্রিক সরকারও রয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবো, যুক্তরাজ্যে রাজতন্ত্র আছে, রাজতন্ত্রটাকে আমি বলেছি নিয়মতান্ত্রিক, একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি হয়েছে? রাষ্ট্রের প্রধান কিন্তু রাজা বা রানী। তোমরা মনে রেখো, রাজা বা রানী হচ্ছেন রাষ্ট্রের প্রধান। বাংলাদেশের যেমন রাষ্ট্রের প্রধানকে মহামান্য রাষ্ট্রপতি, কিন্তু সম্মানে তিনি বড়। আমরা বলে থাকি নামে মাত্র রাষ্ট্রপতি, সম্মানে তিনি বড়,
তেমনি যুক্তরাজ্যের নামে মাত্র রাষ্ট্রের প্রধান মূলত রাজা বা রানী, সম্মানে বড় তারা, নামে মাত্র তারা, সম্মানে তারা বড়। কিন্তু দেশে কি রয়েছে? দেশে কিন্তু সাংবিধানিকভাবে গণতন্ত্র রয়েছে। সাংবিধানিক ভাবে আমরা বলতে পারি এখানে কি রয়েছে? গণতন্ত্র রয়েছে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্রিটেনে কিন্তু যুক্তরাজ্যে কিন্তু একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, একদিনে সংসদীয় সরকার গড়ে ওঠেনি। তার মানে রাষ্ট্রের প্রধান কিন্তু রাজা বা রানী, আর সরকার প্রধান থাকে। সরকার প্রধান কিন্তু প্রধানমন্ত্রী। সরকার প্রধানকে তোমরা মনে রাখবা, সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রের প্রধান রাজা বা রানী। বাংলাদেশের যেমন রাষ্ট্রের প্রধানকে, রাষ্ট্রের প্রধান কিন্তু রাষ্ট্রপতি, তেমনি যুক্তরাজ্যে রাষ্ট্রের প্রধান কিন্তু আমরা বলেছি রাজা বা রানী, ওনারা রাষ্ট্রের প্রধান। বাট সরকার প্রধান যদি কখনো বলে সরকার প্রধান, সেম আমাদের মতো, সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, কারণ এখানে সংসদীয় সরকার রয়েছে। আচ্ছা, তো আমি তার আগে একটু কথা আবারও স্মরণ করিয়ে দিই, একদিনে কিন্তু এখানে সংসদীয় সরকার প্রতিষ্ঠা হয়নি। একদা এখানে কিন্তু কি ছিল? এখানে রাজাই অল ইন অল ছিল। হ্যাঁ, রাজার উপরে কোনো কথা ছিল না। তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ করে যখন 6 দফা পড়ো, তখন বলা হয় 6 দফাকে তুলনা করা হয় কার সাথে? ম্যাগনা কার্টার সাথে, তাই না? 6 দফাকে তুলনা করা হয় কার সাথে? ম্যাগনা কার্টার সাথে। তা আমরা একটু জানার চেষ্টা করি এখন আসলে ম্যাগনা কার্টাটা কি, যেটাকে অনেকে বলে থাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। আমাদের মুক্তি সনদ যেমন বলে 6 দফা, যেটাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়েছে। তো তোমরা মনে রেখো, ম্যাগনা কার্টা হচ্ছে মূলত ব্রিটিশ শাসনতন্ত্র। শাসনতন্ত্র মানে কিন্তু সংবিধান, ব্রিটিশ শাসনতন্ত্রের একটি বাইবেল। তা আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি ম্যাগনা কার্টা নিয়ে। ম্যাগনা কার্টা, তাহলে লক্ষ্য করে দেখো, প্রাচীনকাল থেকে আজকের দিন পর্যন্ত এখনো এ দেশটাতে কিন্তু রাজা রানী রয়েছে। কিন্তু একসময় এদেশে রাজা রানী সর্বে সর্বা ছিল। এদেশে কোনো পার্লামেন্ট ছিল না, এদেশে কোনো সরকার ছিল না, কোনো প্রধানমন্ত্রী ছিল না, রাজা রানী সর্বে সর্বা ছিল। কিন্তু কালের বিবর্তনে রাজা রানী হারিয়ে যায়নি, তারা রাজা রানীকে উচ্ছেদ করেনি। সম্মানের দিকে এখনো রাজা রানী আছেন রাষ্ট্রের প্রধান, কিন্তু এখন সেখানে সংসদীয় গণতন্ত্র রয়েছে, অর্থাৎ পার্লামেন্টারি শাসন রয়েছে। বুঝতে পেরেছ? জনগণ যে শাসনে কি করেছে? অংশ নিয়েছে। পার্লামেন্ট সবকিছু তৈরি করে দেবে, আইন তৈরি করে দেবে, মনে করো রাজা বা রানী জাস্ট সে আইনটা অনুমোদন করে দেবে, বাংলাদেশের রাষ্ট্রপতির মতো। ব্যাপারটা এমনই। ম্যাগনা কার্টা, যেটাকে বলা হচ্ছে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল, ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল যেটাকে আমি বলছি ম্যাগনা কার্টা। তো একজন ব্রিটিশ রাজা 1215 সালে, আজের কথা রে ভাই, 1215 সালে একজন ব্রিটিশ রাজা, যার নাম ছিল রাজা জন, রাজা জন, এই রাজা জন তিনি স্বাক্ষর করেছিলেন ম্যাগনা কার্টা। আসলে জনগণের, ব্রিটিশ রাজারা বা যুক্তরাজ্যের রাজারা এত বেশি প্রতাপশালী ছিল, এত দাপটে ছিল যে তাদের যে এক নায়কতান্ত্রিকতা, বা রাজারা যা বলবে তাই, রাজারা যদি ভুল বলে ভুল, রাজারা স্বৈরাচারী হলেও সেটা মেনে নিতে হবে, এমন যে একটা ব্যবস্থা বা প্রথা ছিল, সেই প্রথা বা সেই আসলে কি বলবো, যে একটা কুসংস্কারই যদি হয়, তার বিরুদ্ধে জনগণ কিন্তু, ব্রিটিশ জনগণ ফুলে ফেপে ওঠে এবং ব্রিটিশ জনগণের চাপের মুখে রাজা জন 1215 সালে তিনি স্বাক্ষর করেন ম্যাগনা কার্টা। আসলে তিনি এটা স্বাক্ষর কেন করেন? তিনি এটা স্বাক্ষর করেন এই ম্যাগনা কার্টা দ্বারা তিনি জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেন। অর্থাৎ রাজার যে একচ্ছত্র ক্ষমতা ছিল, রাজার সেই একচ্ছত্র ক্ষমতা খর্ব হয় এই ম্যাগনা কার্টা স্বাক্ষর করার ফলে। জনগণ কিন্তু অনেক
সুযোগ সুবিধা, অনেক দাবি দেওয়া আদায় করে নেয়। এই জন্য 6 দফাকে বাঙালি জাতির মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা বলে। কারণ 6 দফাতেও কিন্তু আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু বাঙালি জাতির মুক্তির জন্য অনেক দাবি দেওয়া কি করেছিলেন, উত্থাপন করেছিলেন 6 দফাতে। তাহলে ম্যাগনা কার্টা বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হচ্ছে ম্যাগনা কার্টাকে, যা রাজা জন স্বাক্ষর করেন, এবং যে ম্যাগনা কার্টা দ্বারা আমরা দেখতে পেয়েছি অনেক মানে ব্রিটেনের সাধারণ যে জনগণ তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা লাভ করে, বা রাজার একচ্ছত্র যে ক্ষমতা সেটা কি হয়, খর্ব হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেও কিন্তু রাজা থেকেই যান। তো বিশেষ করে আমাদের যুক্তরাজ্যের সংবিধানটা কিন্তু অলিখিত, অলিখিত যদিও কিছু ধারা তাদের লেখা রয়েছে, যদিও কিছু ধারা তাদের লেখা রয়েছে, সম্পূর্ণটা যে অলিখিত তা না, কিছু ধারা লেখা রয়েছে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবো আমরা ম্যাক্সিমামই অলিখিত, বিশেষ করে প্রথা রীতিনীতির উপরে, ঠিক আছে, বিভিন্ন প্রথা বা রীতিনীতির উপরে যুক্তরাজ্যের সংবিধান গড়ে উঠেছে। তাহলে যুক্তরাজ্যের সংবিধানটাকে আমরা কি বলেছি, প্রথমত বলছি এটি অলিখিত। এবং আরেকটি তথ্য আমাদের মাথায় রাখতে হবে যে এই সংবিধানে আবারও বলছি, আমাদের রাষ্ট্রপতিকে যেমন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, ব্রিটেনের সংবিধানেও কিন্তু, যুক্তরাজ্যের সংবিধানেও কিন্তু রাজা বা রানীকে তেমনই সম্মান দেওয়া হয়েছে। যেমন তাদের সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে দ্য কিং ক্যান ডু নো রং, অর্থাৎ রাজা কিন্তু কোনো কি করতে পারেন না, ভুল করতে পারেন না। দ্য কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারেন না। আবার বলা রয়েছে রাজার কখনো কি হয় না, মৃত্যু হয় না। বুঝতে পেরেছো? তাহলে যুক্তরাজ্যের সংবিধানে রাজাকে কতটা সম্মান দেওয়া হয়েছে, দ্য কিং ক্যান ডু নো রং, বা নেভার ডাই, কে মারা যেতে পারে না, রাজা মারা যেতে পারে না। কিন্তু তাদের সংবিধান আমি বলেছি অলিখিত সংবিধান। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ নজির কিন্তু যুক্তরাজ্যের সংবিধান, তাদের সংবিধান অলিখিত। যদি বলা হয় ম্যাগনা কার্টা কি, তোমরা বলতে পারো ব্রিটিশ শাসনতন্ত্রের একটি বাইবেল, বা ব্রিটিশ শাসনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ ম্যাগনা কার্টা দ্বারা সাধারণ জনগণ তাদের অধিকার পেয়েছিল, সাধারণ জনগণ তাদের অধিকার লাভ করেছিল রাজার কাছ থেকে, এটাই ম্যাগনা কার্টা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করব, সেটি হচ্ছে এই যুক্তরাজ্যে যেহেতু এখনো রাজতন্ত্র রয়েছে, তবে গুরুত্বপূর্ণ দুটো বংশের নাম, যেমন আমাদের ভারতবর্ষে মুঘলদের নাম আমাদের যেমন রয়েছে চিরস্মরণীয়, সুলতানি শাসনের নাম যেমন আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, তেমনি আমাদের যুক্তরাজ্যে দুটো বংশ, একটি হচ্ছে টিউডর বংশ, একটি হচ্ছে টিউডর বংশ। এই টিউডর বংশের নাম যুক্তরাজ্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। যে টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি টিউডর। কি নাম? হেনরি টিউডর। তোমরা মনে রেখো, টিউডর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি টিউডর। মনে রাখতে হবে গোলাপের যুদ্ধ। কি যুদ্ধ বন্ধুরা? গোলাপের যুদ্ধ, রোজ ওয়ার, গোলাপ, গোলাপের যুদ্ধের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু টিউডর বংশ। এবং টিউডর বংশ প্রতিষ্ঠার সাথে সাথে যুক্তরাজ্যে যে সামন্ততন্ত্র ছিল, সামন্ততন্ত্র, সামন্ততন্ত্র, এই সামন্ততন্ত্রের অবসান ঘটে যায়। তাহলে কোন বংশের আবির্ভাব দ্বারা যুক্তরাজ্যে সামন্ততন্ত্রের অবসান ঘটে? তোমরা বলবা টিউডর বংশের আবির্ভাব দ্বারা। যদি পরীক্ষায় প্রশ্ন হয় টিউডর বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা বলবা হেনরি টিউডর। কিন্তু এই টিউডর বংশের উল্লেখযোগ্য একজন রানী ছিলেন, তার নামটা যদি একটু লেখার চেষ্টা করি, রানী প্রথম এলিজাবেথ। প্রথম এলিজাবেথ, রানী প্রথম এলিজাবেথ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কতবার যে পরীক্ষাতে এসেছে যে রানী প্রথম এলিজাবেথ তিনি কোন বংশোদ্ভূত, আশা করি আর ভুল হবে না, তিনি টিউডর বংশোদ্ভূত। তার বংশ প্রতিষ্ঠা হয়েছিল গোলাপের যুদ্ধের মধ্য দিয়ে, এবং প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি টিউডর। এবং আমি বলেছি যে টিউডর বংশ প্রতিষ্ঠার সাথে সাথে যুক্তরাজ্যে যে সামন্ততন্ত্র ছিল, হ্যাঁ, সেই সামন্ততন্ত্রের কি ঘটে? অবসান ঘটে। সো রানী প্রথম এলিজাবেথকে বলা হচ্ছে তিনি টিউডর বংশোদ্ভূত একজন রানী।
এবং রানী প্রথম এলিজাবেথ তাকে কিন্তু ভার্জিন কুইন বলা হয়, অর্থাৎ কুমারী রানী তাকে বলা হয়। রানী প্রথম এলিজাবেথকে কি বলা হয়? কুমারী রানী বলা হয়। কেন তাকে ভার্জিন কুইন বা কুমারী রানী বলা হয়? তার কারণ তিনি কখনো বিয়ে করেননি। রানী প্রথম এলিজাবেথ বিয়ে করেননি, এজন্য তিনি কুমারী রানী। তিনি কি করতেন? তিনি বিভিন্ন দেশের যুবরাজদের সাথে প্রেম করতেন, অর্থাৎ সবাইকে কথা দিতেন যে আমি তোমার, আমি আছি তোমার সাথে, তোমার সাথে আছি। কিন্তু এই কথা দিয়ে, হ্যাঁ, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁসি নিয়েছে। তো সত্যি ফাঁসি নিয়ে নেয়, কারণ এলিজাবেথ প্রথম এলিজাবেথ তিনি কাউকেই বিয়ে করেননি। এটা তার একটা পলিটিক্স হতে পারে, তিনি সবাইকে প্রেমের সম্পর্কে লিপ্ত রেখে, ঠিক আছে, যাতে কেউ ব্রিটেন আক্রমণ না করে, বা তার সিংহাসনকে তিনি কি রেখেছেন? সমুন্নত রেখেছেন, এটা হতে পারে। তাহলে কুমারী রানী বলা হয় কাকে? রানী প্রথম এলিজাবেথকে, ভার্জিন কুইন তিনি। এবং প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভূত? তোমরা বলে বসবা টিউডর বংশোদ্ভূত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা তথ্য আমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু রাজা রানীর ইস্যুতে আমরা চলে এসেছি, তো চলো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজা বা রাজবংশের নাম আমরা জানবো। সেখানে আমরা প্রথমে একটি বংশ চিনলাম, টিউডর বংশ। প্রতিষ্ঠাতা হেনরি টিউডর এবং টিউডর বংশের একজন রানীর নাম দেখলাম, প্রথম এলিজাবেথ, যাকে কুমারী রানী বলেছি বা ভার্জিন কুইন। যেহেতু সে কুমারী রানী, যেহেতু সে বিয়েই করেনি, ফলে তার তো এ বংশ তাকে দিয়ে শেষ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তোমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ, আমরা সবাই এটা সালটা জানি, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। বুঝতে পেরেছো? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের রাজা ছিলেন পঞ্চম জর্জ। পঞ্চম জর্জ, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের রাজাকে, হাতের 5 আঙ্গুল তোমরা বলবা পঞ্চম জর্জ। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলে যাব আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের মাথায় রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সময়কালটা আমরা সবাই জানি, 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের রাজা ছিলেন ষষ্ঠ জর্জ। ষষ্ঠ জর্জ, পঞ্চম জর্জের পুত্র ষষ্ঠ জর্জ। কি সুন্দর! প্রথম বিশ্বযুদ্ধে পঞ্চম জর্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজা ছিলেন ষষ্ঠ জর্জ। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পঞ্চম জর্জ বলো বা ষষ্ঠ জর্জ বলো, ওনাদের বংশের নাম কিন্তু উইন্ডসর বংশ। ওনাদের বংশের নাম উইন্ডসর বংশ। ঠিক আছে, একটু আগে তুমি দেখেছো যে আমাদের একটা টিউডর বংশ দেখলাম, মনে পড়েছে? টিউডর বংশ। এখন আরেকটা বংশ দেখছো, উইন্ডসর বংশ। তাহলে পঞ্চম জর্জ বা ষষ্ঠ জর্জ ওনারা কোন বংশের? উইন্ডসর বংশের। এবং ষষ্ঠ জর্জের মৃত্যুর পরে যুক্তরাজ্যের রানী হয়েছিলেন তার মেয়ে। ঠিক আছে, ষষ্ঠ জর্জের মেয়ে, মেয়েটার নাম আমি বলি, তোমরা চিনতে পারবে। উনি হলেন দ্বিতীয় এলিজাবেথ। দ্বিতীয় এলিজাবেথ। তাহলে লক্ষ্য করে দেখো, প্রথম এলিজাবেথ আর দ্বিতীয় এলিজাবেথের কিন্তু কোনো সম্পর্ক নাই, রক্তের কিন্তু কোনো সম্পর্ক নাই। কারণ তোমরা বুঝতে পারছো যে প্রথম এলিজাবেথ ছিলেন, উনি টিউডার বংশের কুমারী রানী, ওনারা কেউ ছিল না, তাই কি না? বাট দ্বিতীয় এলিজাবেথ তিনি কিন্তু উইন্ডসর বংশের। বুঝতে পেরেছো? এবং দ্বিতীয় এলিজাবেথ তিনি ভার্জিন কুইন নন, তিনি বিয়ে করেছেন, তিনি কুমারী রানী নন, কিন্তু তিনি ইতিহাস স্থাপন করেছিলেন। কারণ 1952 সাল থেকে 2022 সাল পর্যন্ত, অর্থাৎ 70 বছর একটানা যুক্তরাজ্যের রানী ছিলেন কিন্তু এই দ্বিতীয় এলিজাবেথ। পৃথিবীর ইতিহাসে আর কোনো মহিলা এতদিন এই মানে কোনো রানীর পদে থাকেননি। তাহলে পৃথিবীর দীর্ঘকালীন রানী হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। চিন্তা করতে পারো, আমাদের 52 ভাষা আন্দোলনের সময় থেকে
সেই বছর থেকে 2022 সাল পর্যন্ত তিনি কিন্তু যুক্তরাজ্যের রানী ছিলেন। এবং একটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দ্বিতীয় এলিজাবেথের বাবা কিন্তু ষষ্ঠ জর্জ, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি ছিলেন, প্রধান রাজা ছিলেন, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় রাজা ছিলেন তার বাবা পঞ্চম জর্জ। ওকে, তাহলে পঞ্চম জর্জের নাতনি হচ্ছেন এলিজাবেথ, আর ষষ্ঠ জর্জের মেয়ে হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু তো হেনকালে হয়েছে, 2022 সালে হয়েছে। তো দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে তার পুত্র, এবং আমি যতটুকু জানি, তোমরাও জানো, অনেকেই জানো, যে দ্বিতীয় এলিজাবেথের পুত্র হচ্ছেন প্রিন্স চার্লস। আমি যদি একটু পরিষ্কার করে নেই, দ্বিতীয় এলিজাবেথের পুত্র হচ্ছেন প্রিন্স। একসময় আসলে আমার মুখ দিয়ে কথাটা শুধু প্রিন্সই বাড়ায়, কারণ আমি সাধারণ জ্ঞান যখন থেকে পড়তে শুরু করেছি বা পড়াতে শুরু করেছি, তখন আমি শুধু বলতাম প্রিন্স চার্লস, কারণ রানী তো মরে না, দ্বিতীয় এলিজাবেথ তো মারা যায় না, সে রানী হয়ে আছে, তো তার ছেলে পুত্র সে তো প্রিন্স হবে, কিন্তু এখন তো আর প্রিন্স বলা যাচ্ছে না। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে বর্তমান যুক্তরাজ্যের রাজা হয়েছেন তৃতীয় চার্লস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় চার্লস তিনি এখন বর্তমান যুক্তরাজ্যের রাজা। নট অনলি যুক্তরাজ্য, তোমরা মনে রাখবা, যুক্তরাজ্য সহকারে প্রায় 15টি দেশের যুক্তরাজ্য সহকারে প্রায় 15টি দেশের রাষ্ট্রের প্রধান কিন্তু এই যুক্তরাজ্যের রাজা। যদি কমন ফেলতে চাও, অস্ট্রেলিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অস্ট্রেলিয়া নামক যে দেশটি রয়েছে, এই অস্ট্রেলিয়ার রাষ্ট্রের প্রধান কিন্তু যুক্তরাজ্যের রাজা। বুঝতে পেরেছো? তোমরা কানাডাকে চেনো, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে কানাডা রয়েছে। কে রয়েছে? কানাডা রয়েছে। সেই কানাডা নামক রাষ্ট্রের প্রধান কিন্তু যুক্তরাজ্যের রাজা। তোমরা প্রধানমন্ত্রীকে চিন্তা, জাস্টিন ট্রুডো, অনেক পরিচিত একটা মুখ, তিনি তো প্রধানমন্ত্রী। কানাডার রাষ্ট্রের প্রধান কিন্তু যুক্তরাজ্যের রাজা, অস্ট্রেলিয়ার রাষ্ট্রের প্রধান কিন্তু যুক্তরাজ্যের রাজা। তো যাদের কাছে একটু পুরাতন বইটই থাকতে পারে, তারা বলতে পারো, স্যার আপনার ভুল হচ্ছে, যুক্তরাজ্যের রাজা যুক্তরাজ্য সহকারে 15টা না 16টা দেশের রাষ্ট্রের প্রধান, আপনি একটা কম বলেছেন। হ্যাঁ, আজ থেকে 1-2 বছর আগেও 16টাই ছিল, কিন্তু আমরা যতটুকু জানি বারবাডোস ক্যারিবিয়ান অঞ্চলের একটি রাষ্ট্র, এই বারবাডোস নামক রাষ্ট্রটি প্রজাতন্ত্রে পরিণত হয়ে গিয়েছে। বারবাডোস নামক রাষ্ট্রটি প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, আর প্রজাতন্ত্রে পরিণত হওয়ার ফলে বারবাডোসের রাষ্ট্রের প্রধান আর যুক্তরাজ্যের রাজা নেই, তারা এখন প্রেসিডেন্ট পদ কি করেছে, গ্রহণ করেছে। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল টানতে পারি। এক্সাম্পল হচ্ছে, যেমন দেখো, ভারত বা পাকিস্তান উভয়েরই জন্ম হয় কিন্তু 47 সালে। তো ভারত তার সংবিধান প্রণয়ন করে 1950 সালে, অর্থাৎ ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় 1950 সালে। বুঝতে পেরেছ? কিন্তু প্রজাতন্ত্রে পরিণত হওয়ার আগ পর্যন্ত ভারত কিন্তু যুক্তরাজ্যেরই বলা চলে এক প্রকার অংশ, স্বাধীন হলেও এক প্রকার অংশ ছিল। তাহলে ভারত প্রজাতন্ত্রে পরিণত হলো 50 সালে, পাকিস্তান তার সংবিধান কায়েম করে 1956 সালে। তাহলে পাকিস্তান প্রজাতন্ত্রে পরিণত হয় কত সালে? 56 সালে। ভারত 50 সালে হয়েছে, পাকিস্তান হয় 56 সালে, সংবিধান প্রণয়নের বছর। তাহলে লক্ষ্য করে দেখলাম, বর্তমান যুক্তরাজ্যের রাজা কিন্তু তৃতীয় চার্লস, তিনি যুক্তরাজ্য সহকারে 15টি দেশের আমরা বলেছি রাষ্ট্রের প্রধান। তো এই চার্লস কিন্তু খুব প্রেমিক পুরুষ ছিলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রেমে মত্ত হয়েছেন, কিন্তু প্রেমে মত্ত হয়ে তিনি বিয়ে করেছিলেন অসাধারণ সুন্দরী এক রমণীকে, যে রমণীর নাম ছিল কিন্তু প্রিন্সেস ডায়ানা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিন্সেস ডায়ানা তিনি তৃতীয় চার্লসের, বর্তমান যিনি যুক্তরাজ্যের রাজা, তার প্রথম পত্নী। ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলেন, হ্যাঁ, সংসারও করছিলেন বেশ জমিয়ে, কিন্তু চার্লসের আরো নারীর প্রতি আসক্ততা ছিল। বাবা চার্লস এখন যুক্তরাজ্যের রাজা, তাকে নিয়ে কিছু বলতেও খারাপ লাগে, তারপরও একাধিক নারীর প্রতি আসক্ততা থাকার কারণে আমরা দেখেছি যে প্রিন্স চার্লসের সাথে ডায়নার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ঠিক আছে, ডায়না মেনে নিতে পারে না, কিন্তু তৎকালীন সময়ে ডায়না কিন্তু একটা মানে কি বলবো, যে মেয়েদের কাছে একটা ফ্যাশন আইকনিক। ও মাই গড, ডায়না, হ্যাঁ, মানে মানুষ
এখনো অনেক জায়গায় শপিং মলে লেখা থাকে ডায়না কালেকশন, মানে ডায়না নামটা মনে হয় এখনো আমাদের হৃদয়ে আছে। আবার একটা সিনেমাও বাড়িয়েছিল বাংলাদেশে ওই প্রিন্সেস ডায়না মারা যাওয়ার সময়, ওই রকম টাইমে মৌসুমি দেখতাম, প্রিন্সেস ডায়না নাম ছিল সিনেমাটা। তো যাই হোক, এত সুন্দরী মহিলা প্রিন্সেস ডায়না, কিন্তু ডায়নার প্রেমে আবদ্ধ থাকতে পারেননি চার্লস, আরও নারীর প্রতি আসক্ত হন। প্রিন্সেস ডায়নার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়, এবং বিবাহ বিচ্ছেদের পরে প্রিন্সেস ডায়না একবার 1997 সালে ফ্রান্সের প্যারিসের একটি জায়গা ছিল, জায়গাটার নাম মনে রাখতে পারলে ভালো, আলমা, আলমা ডি টানেল। ফ্রান্সের প্যারিসের আলমা ডি টানেলে প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। বুঝতে পেরেছ? প্রিন্সেস ডায়না মারা যান, কিন্তু বর্তমান যিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস, তিনি কিন্তু আবারও বিয়ে করেন, এবং বর্তমানে তার স্ত্রী যিনি রয়েছেন তার সাথে ক্যামেলিয়া। কি নাম? ক্যামেলিয়া। আমরা একসময় সাবান ব্যবহার করতাম, ক্যামেলিয়া সাবান, তার ক্যামেলিয়া, তার মানে বর্তমান যুক্তরাজ্যের রানী কিন্তু ক্যামেলিয়া। ইস, যদি প্রিন্সেস ডায়না বেঁচে থাকতেন, তাহলে তিনি কিন্তু বেঁচে থাকতেন বলতে কি, তার যদি বিবাহ বিচ্ছেদ না হতো বা তিনি যদি বেঁচে থাকতেন, হয়তোবা এখনো তিনি যুক্তরাজ্যের রানী হতেন, কি সম্মান পেতেন। বাট কপালবন্ধ, একে বিবাহ বিচ্ছেদ হয়, তিনি আবার মারাও যান। কিন্তু ধারণা করা হয় যে তৃতীয় চার্লস প্রিন্সেস ডায়নার আগে এই ক্যামেলিয়ার সাথে প্রেম করেছেন। যাই হোক, কোনো কারণে ক্যামেলিয়ার সাথে তিনি ঘর বাঁধতে পারেননি, ক্যামেলিয়ারও অন্য জায়গায় বিয়ে হয়েছিল। পরবর্তী সময় ক্যামেলিয়া তার স্বামীকে ছেড়ে দেয়, ছেড়ে টেড়ে দিয়ে, আর প্রিন্স চার্লসও তো ডায়নাকে ছেড়ে দেয়, ফলে এই জুটির আবার কি হয়, মিলন হয়। বর্তমানে যুক্তরাজ্যের রানী কিন্তু ক্যামেলিয়া, প্রিন্স চার্লসের, বা আবারও বলছি প্রিন্স চার্লস, দেখেছো মুখে ওই কথাটা আমার লেগেই থাকে, তৃতীয় চার্লস রাজার পত্নী। তাহলে তোমরা মনে রেখো যে এই যে চার্লস বলো, তার মা ডায়ানা বলো, তার দাদা ষষ্ঠ জর্জ বলো, বা দাদার বাবা পঞ্চম জর্জ বলো, তারা সবাই কিন্তু উইন্ডসর বংশোদ্ভূত। তারা সবাই কোন বংশোদ্ভূত? উইন্ডসর বংশোদ্ভূত। তাহলে পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের রাজা কে ছিলেন, তোমরা হাতের 5 আঙ্গুল দেখিয়ে বলবা পঞ্চম জর্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলেন ষষ্ঠ জর্জ। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন রানী, তোমরা বলবা রানী দ্বিতীয় এলিজাবেথ, 70 বছর ছিলেন। তো এই পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ বা দ্বিতীয় এলিজাবেথ, এনারা সবাই কোন বংশোদ্ভূত? তোমরা বলবা এনারা সবাই উইন্ডসর বংশোদ্ভূত। বুঝতে পেরেছ? আর প্রথম এলিজাবেথ, উনি কিন্তু টিউডর বংশোদ্ভূত। বুঝতে পেরেছ? উনি টিউডর বংশোদ্ভূত। আর দ্বিতীয় এলিজাবেথ, ইনি কিন্তু আমি কি বলেছি, উইন্ডসর বংশোদ্ভূত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা লাইভে যুক্ত আছো, ক্লাস তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও। যারা তোমরা লাইভে যুক্ত আছো, ক্লাস কি বুঝতে পারছো বা ক্লাসটা কেমন লাগছে, তোমরা আমাকে একটু দয়া করে কমেন্ট করে জানাও প্লিজ। যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটি কি বুঝতে পারছো বা কেমন লাগছে, দয়া করে আমাকে একটু কমেন্ট করো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এত সময় আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে ছিলাম, আমরা ছিলাম মূলত যুক্তরাজ্য কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে, বা গ্রেট ব্রিটেন কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে, তাদের সংবিধান কেমন, হ্যাঁ, তাদের দেশে জনগণ প্রথম কিছু অধিকার পেয়েছিল, বা রাজার একচ্ছত্র আধিপত্য খর্ব হয়েছিল ম্যাগনা কার্টা দ্বারা, সেটা আমরা জেনেছি। গুরুত্বপূর্ণ দুটো বংশ শিখলাম। প্রথম আমরা কিন্তু টিউডার বংশ দেখেছি, তারপরে আমরা উইন্ডসর বংশ দেখলাম। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ কারা রাজা ছিলেন, দীর্ঘকালীন রানী কে, এটা শিখেছি। আশা করি পরীক্ষায় প্রশ্ন আসলে পারবা যে প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভূত, চোখ বুঝে বলে দিবা টিউডার বংশোদ্ভূত। আর দ্বিতীয় এলিজাবেথ উইন্ডসর বংশোদ্ভূত। তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্কই নেই, কোনো আত্মীয়তাও কিন্তু ছিল না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে জায়গাটা আমরা দেখব সেটি হচ্ছে, আমি একটু আগে বলে রেখেছি
যে যুক্তরাজ্যে কিন্তু রাজতন্ত্র রয়েছে, বাট সেটি নিয়মতান্ত্রিক একটি রাজতন্ত্র। আর এই যুক্তরাজ্যের রাজা বা রানী তারা কিন্তু মনে রেখো তারা কিন্তু কমনওয়েলথের প্রধান হন। তাহলে বর্তমান কমনওয়েলথের প্রধান কিন্তু রাজা তৃতীয় চার্লস। তো আমরা এবার যেটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1688 সাল। আমরা চলে যাব 1600 কত সাল? 88 সালে। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, তার আগে আমি রাজা রানী নিয়ে আরো দু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলে ভালো লাগবে হয়তো আমার কাছে। সেটা হচ্ছে রাজা অষ্টম এডওয়ার্ডের নাম তোমরা জানো, বা জব সলিউশনে অনেক সময় বিগত প্রশ্ন সলভ করতে গেলে এটা বেরিয়ে আসে, অষ্টম এডওয়ার্ড। অষ্টম এডওয়ার্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম এডওয়ার্ডের নাম কেন আমি লিখলাম বা মুখে আনলাম? আমরা বিগত প্রশ্ন সলভ করতে গেলে দেখা যায় যে একজন সাধারণ নারীকে বিয়ে করার জন্য, একজন সাধারণ নারীকে বিয়ে করার জন্য অষ্টম এডওয়ার্ড তিনি কিন্তু কি হয়েছিলেন? সিংহাসনচ্যুত হয়েছিলেন। তাহলে ব্রিটেনের কোন রাজা একজন সাধারণ রানীকে বিয়ে করার জন্য সিংহাসনচ্যুত হয়েছিলেন? তোমরা বলে বসবা রাজা অষ্টম এডওয়ার্ড। তোমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যুক্তরাজ্যের রাজাদের যেটা বাসভবন, রাজ পরিবারের যেটা বাসভবন, তাকে বলে বাকিংহাম প্যালেস। এটার ছবি আমি গ্রুপে পোস্ট করেছি, কালকে দেখেছো হয়তো অনেকেই। বাকিংহাম প্যালেস। তোমরা মনে রেখো যে যুক্তরাজ্যের রাজ পরিবারের বাসভবনটির নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। তার মানে রাজা তৃতীয় চার্লস তিনি কিন্তু এই বাকিংহাম প্যালেসে কি করে থাকেন? বসবাস করে থাকেন। তাহলে যুক্তরাজ্যের রাজ পরিবারের বাসভবনের নামটা বাকিংহাম প্যালেস। আর আমি বলি এই চারটা অঞ্চল মিলে যুক্তরাজ্যের সামগ্রিক পতাকার নাম কিন্তু ইউনিয়ন জ্যাক বলেছিলাম। বেসিক্যালি ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের পতাকার মিশ্রণ হচ্ছে আমরা বলেছি ইউনিয়ন জ্যাক, যে ধারাবাহিক ছবিগুলো গ্রুপে পোস্ট করা আছে। তাহলে রাজা অষ্টম এডওয়ার্ড সম্পর্কে বুঝতে পেরেছো তো? সাধারণ নারীকে বিয়ে করার জন্য কি হয়েছিলেন? সিংহাসনচ্যুত হয়েছিলেন। আর ব্রিটিশ রাজ পরিবারের বাসভবনের নামটাও তোমরা আশা করি জানতে পেরেছো, সেটি কিন্তু বেসিক্যালি বাকিংহাম প্যালেস। ওকে, এবার ইংল্যান্ডে প্রধানমন্ত্রী মানে পার্লামেন্ট বা ব্রিটিশদের রাজনৈতিক দল ব্যবস্থা, ব্রিটিশ সরকার কিভাবে এলো? একচ্ছত্র রাজা রানীর দেশ কিভাবে এলো? আসো কিভাবে এলো একটু জানি। 1688 সালে গ্রেট রেভলিউশন, যেটাকে বলে গৌরবময় বিপ্লব, গৌরবময় বিপ্লব। তোমরা সালটা মনে রেখো, 1688 সালে যুক্তরাজ্যে গৌরবময় বিপ্লব হয়েছিল। আর এই গৌরবময় বিপ্লব দ্বারাই কিন্তু যুক্তরাষ্ট্রে কি হয়েছে? যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শাসন, পার্লামেন্টারি শাসন এগুলো কিন্তু চলে এসেছে। তাহলে একবার 1215 সালে দেখেছো যে রাজা জন তিনি জনগণের অনেক দাবি দেওয়া অধিকার মেনে নেন। রাজা জন জনগণের অনেক দাবি দেওয়া অধিকার মেনে নেন। বলা হয় অনেকটা রাজার স্বেচ্ছাচারিতা বা একচ্ছত্র ক্ষমতা কিছুটা হলেও খর্ব হয় 1215 সালে রাজা জন ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষর করার ফলে। আর 1688 সালে যুক্তরাজ্যে যে গৌরবময় বিপ্লবটা হয়েছিল, জনগণের যে স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছিল, সে বিপ্লব দ্বারা আমরা দেখতে পাই যে রাজতন্ত্র অনেকটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি হয়ে পড়ে? পরিণত হয়ে পড়ে। রাজতন্ত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয়, কারণ এদেশে গণতান্ত্রিক সরকার, পার্লামেন্টারি সরকার বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। এবং এই গৌরবময় বিপ্লবের ফলশ্রুতিতে আমরা দেখতে পাই ব্রিটিশ পার্লামেন্ট প্রতিষ্ঠা হয়। যুক্তরাজ্যের যে আইনসভা, তাদের আইনসভাকে কিন্তু পার্লামেন্টই বলা হয়। বুঝতে পেরেছ? তাদের আইনসভাকে কি বলা হয়? তোমরা বলবা ব্রিটিশ পার্লামেন্ট। তো ব্রিটিশ পার্লামেন্টের তো দুটো ভাগ আছে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। আমি তোমাদেরকে আগেও পড়িয়ে এসেছি এটা, যে তাদের উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস। হাউস অফ লর্ডস হচ্ছে তাদের উচ্চকক্ষ,
আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। হাউস অফ কমন্স হচ্ছে নিম্নকক্ষ। তাহলে উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় কিন্তু 1707 সালে। তোমরা মনে রেখো, ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ স্কটল্যান্ড, এই যে দেখো স্কটল্যান্ড যে বছর যুক্ত হয় যুক্তরাজ্যে, স্কটল্যান্ড যে বছর যুক্তরাজ্যে যুক্ত হয় সে বছর কিন্তু আমরা দেখেছি ব্রিটিশ পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় 1700 কত সালে? 17 সালে। উচ্চকক্ষ লর্ডস, নিম্নকক্ষ বলেছি কমন্স। রাজারানীর দেশ বাবা, উচ্চকক্ষ রাজাদের লর্ডস, নিম্নকক্ষ মনে রাখো কমন্স। এবং আমাদের যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন, বিখ্যাত নাম, তিনি হচ্ছেন রবার্ট ওয়ালপোল। রবার্ট ওয়ালপোল, ওই যে ওয়ালপোলের ফ্রিজ এসি রয়েছে না, রবার্ট ওয়ালপোল। মনে রেখো, যুক্তরাজ্যের প্রথম রাজা হচ্ছেন, আমরা বলতে পারি রাজা বলছি, প্রধানমন্ত্রী হচ্ছেন রবার্ট ওয়ালপোল। এবং হ্যাঁ, আরেকজন প্রধানমন্ত্রীর নাম আমি তোমাদের শিখাবো, তাহলে মনে রেখো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপোল। তাহলে যুক্তরাজ্যে এরকম পার্লামেন্টারি শাসন বা প্রধানমন্ত্রী শাসিত শাসন, হ্যাঁ, অর্থাৎ রাজতন্ত্রকে অনেকটা নিয়মতান্ত্রিকতার মধ্যে ফেলে সম্মানে রেখে প্রধানমন্ত্রী বা সংসদীয় সরকার চালু হয়েছিল গৌরবময় বিপ্লবের ফলে। গৌরবময় বিপ্লবটা হয়েছে 1600 কত সালে? 88 সালে। এবং যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী আমরা ওনাকেও চিনলাম, রবার্ট ওয়ালপোল। আরেকজন প্রধানমন্ত্রীর নাম আমরা জানবো। আসো আমি সিরিয়াল করি, যে যে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলবো একটু সিরিয়াল করি। তাহলে ফার্স্ট একজন প্রধানমন্ত্রীর নাম আমরা শুনলাম, তিনি প্রথমেই সত্যি প্রথম প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের, রবার্ট ওয়ালপোল। রবার্ট ওয়ালপোল তিনি প্রথম প্রধানমন্ত্রী। আরেকজন প্রধানমন্ত্রীর নাম তোমাদেরকে বলি, শোনো, গ্ল্যাডস্টোন। গ্ল্যাডস্টোন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তরাজ্যের ইতিহাসে একমাত্র প্রধানমন্ত্রী তিনি 4 মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। গ্ল্যাডস্টোন কয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন? 4 মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। তাহলে মাথায় রাখতে হবে আমাদের একটি কথা, যে যুক্তরাজ্যের একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিনা 4 মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন মূলত আমাদের গ্ল্যাডস্টোন। এবং গ্ল্যাডস্টোনের কিন্তু বিখ্যাত একটা উক্তি আছে, যে উক্তি বিভিন্ন সময় কিন্তু পরীক্ষাতে আসে, জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড। জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, একটি বিখ্যাত উক্তি রয়েছে গ্ল্যাডস্টোনের। তাহলে আমি তোমাদেরকে বলতে পারি, যুক্তরাজ্যের ইতিহাসে 4 মেয়াদে নির্বাচিত হয়েছেন কে? গ্ল্যাডস্টোন। জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিক্লাইন্ড, একটা ব্যাপার আছে না? হ্যাঁ, এই উক্তিটা কে করেছেন? আমাদের গ্ল্যাডস্টোন করেছেন। তাহলে প্রথম প্রধানমন্ত্রী শিখলাম রবার্ট ওয়ালপোল, 4 মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী আমরা দেখলাম গ্ল্যাডস্টোনকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলে যেতে চাই প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে কে ছিলেন। আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিন্তু দুজন ছিলেন। ফার্স্ট আমি যার নাম বলবো, হেনরি আসকুইথ। হেনরি আসকুইথ। তোমরা মনে রেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুইথ। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি বলেছি আমি? হেনরি আসকুইথ। আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন লয়েড জর্জ। লয়েড জর্জ। একটু মনে রাখবো যে প্রথম বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, আমি বলতে চাই, হেনরি আসকুইথ এবং লয়েড জর্জ। এবার চলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা বলতে পারো উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু চার্চিল। এবং যে চার্চিল কিন্তু আমরা বলতে পারি যে একজন রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, যেটা তোমাদেরকে আগে আমি পড়িয়েছিলাম যে উইনস্টন চার্চিল 1953 সালে তিনি সাহিত্যে কি পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে হেনরি আসকুইথ এবং লয়েড জর্জ।
হেনরি আসকুইথ এবং আমরা বলেছি লয়েড জর্জ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলেন কিন্তু চার্চিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা একটু জানার চেষ্টা করব যে যখন 47 সালে যখন ভাগ হয়েছিল, অর্থাৎ ভাগ বলতে আমি বলতে চাই যে আমাদের দেশ ভাগ হয়েছিল, বিশেষ করে ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, তখন কে ছিল তোমরা মনে রেখো। তখন তখন প্রধানমন্ত্রী ছিলেন লর্ড এটলি। লর্ড এটলি। আমরা একটা তথ্য দিব ভারত ভাগের সময়, আমরা একটা তথ্য দিব ভারত ভাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড এটলি। মনে থাকবে, ভারত ভাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? লর্ড এটলি। ওকে। আর আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ 71 সালে যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, স্বাধীনতা যুদ্ধের সময় মনে রাখতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ। এডওয়ার্ড হিথ। তোমরা মনে রেখো, মাথায় রেখো, একটা জিনিস মাথায় রেখো, মনে রেখো, সেটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মনে রাখতে হবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ 1971-এ। যদিও স্বাধীনতা যুদ্ধের তো সবকিছু মরেই গেছে, এটা আসার মতো সম্ভাবনা কম, তারপরেও মনে রাখি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ। তাহলে আমরা দেখো এখন পর্যন্ত 7 জন প্রধানমন্ত্রীর নাম লিখেছি, আরো কয়েকজন প্রধানমন্ত্রীর নাম আমরা জানবো। ফার্স্ট লিখেছি রবার্ট ওয়ালপোল। রবার্ট ওয়ালপোল হচ্ছেন যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী। আর তাদের কিন্তু এখনো রাজতন্ত্র আছে, আমরা ক্লাসের শুরু থেকে রাজতন্ত্র পড়ছিলাম, রাজা রানী অল ইন অল। বাট তোমরা প্রথমে দেখেছো যে রাজা জন যখন ম্যাগনা কার্টা স্বাক্ষর করে, তখন রাজতান্ত্রিক বা রাজার যে একচ্ছত্র আধিপত্য একটু কমে কি হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়। তারপরে দেখলা 1688 সালে যখন যুক্তরাজ্যে আবার গৌরবময় বিপ্লব হয়, সে গৌরবময় বিপ্লবের ফলে তাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাদের দেশে প্রধানমন্ত্রী, রাজনৈতিক দল ব্যবস্থা, সরকার গঠন হয়, অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে চলে যায়। রাজারা জাস্ট সম্মানে তারা থাকবে, কিন্তু দেশ চালাবে পার্লামেন্ট, সংসদ বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ। বুঝতে পেরেছো? তাহলে তোমরা দেখতে পেয়েছো গ্ল্যাডস্টোনের কথা বলেছি, যিনি কিনা 4 মেয়াদে কি হয়েছিলেন? প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। হেনরি আসকুইথের কথা বলেছি, লয়েড জর্জের কথা বলেছি, যে দুজন ভদ্রলোক কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চার্চিলের কথা বলেছি, যে চাচি তোমাদের মানে চার্চিল রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পেয়ে রেখেছেন। লর্ড এটলির কথা বললাম, যখন ভারত ভাগ হয় 47 সালে, ঠিক আছে, তখন কিন্তু আমরা দেখেছি ভারত ভাগের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লর্ড এটলি। কিন্তু যদি বলে তোমাকে, তোমরা দেখি কেমন পড়াশোনা করো, ব্রেনটা কেমন খোলা, একটু একটা প্রশ্ন করে উত্তর দাও, ফোনটা দাও তো আমাকে দেখি। প্রশ্নটা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যখন ভারত ভাগ হয় তখন যুক্তরাজ্যের রাজা কে ছিলেন? প্রধানমন্ত্রী তো মানলাম লর্ড এটলি, তখন রাজা কে ছিলেন? প্লিজ রাজার নামটা কমেন্ট করে আমাকে জানাও। ভারত যখন ভাগ হয় তখন রাজা কে ছিলেন? রাজার নামটা আমাকে দয়া করে একটু কমেন্ট করে জানাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ভারত ভাগের সময় 47 সালে যুক্তরাজ্যের রাজা কে ছিলেন, তার নামটা কমেন্ট করো প্লিজ। লেকচার শিট পাঠাবো, কিন্তু লেকচার শিট পাঠানোর আগে একটু গাধার মতো খাটিয়ে নিব না তোমাদের? লেকচার শিট পেলে, লেকচার শিটে তো এত তথ্য এভাবে নাই। আমি সব সময় বলি প্রতিটা কিছুর মধ্যে কোনো না কোনো কিন্তু থাকে, কিন্তু হচ্ছে কি যে তুমি একে আগে খাটাতে চাচ্ছি। ভাই একটা কথা বলি, আমি পড়ানোর মতো পড়াই, জিনিসটা ধরে ধরে পড়াই, ঠিক আছে? কোর্স শেষের পথে, এখন আলাম ফালাম ছেড়ে দিলে আমি বাঁচি। কিন্তু তুমি বলো তো, তোমরা বলো তো যে আমি কোনো ক্লাসে কম রাখছি? তুমি না বোঝো সেটা কি আমি চাচ্ছি? সুতরাং আমার একটা পরিকল্পনা সবসময় এরকম থাকে, আমি চাই যে তোমরা কি করো, আগে নিজে কষ্ট করো। বুঝতে পেরেছো? কষ্ট তো করবা না, মূল্য নাই তো, কোর্সের মূল্য যে মাত্র 1000 টাকা, মূল্য নাই। আরে কি কিন্তু বিশ্বাস করো, ক্লাস করে আগে নিজে নোট করো,
শেষ হচ্ছে, নোট লেকচার শিট চলে যাবে, ওটা চলে গেলে লেকচার শিট যখন স্টুডেন্টের হাতে যায় তখন স্টুডেন্টের কি হয় জানো, সবচেয়ে বড় ক্ষতি হয় কি, ক্লাসের প্রতি তার অ্যাট্রাকশন কমে যায়। তখন মনে করে শিট আমার হাতে আছে, বই আছে, আরে স্যারের ক্লাস না করলেও চলবে, আমি এটা পড়ে নিচ্ছি। কিন্তু ভাই, শিটে যদি তথ্য থাকে 50%, ক্লাসে আসে 100%, তাহলে অবশ্যই ক্লাস আগে করতে হয়। বুঝতে পেরেছো? এটা তোমাদের মাথায় রাখতে হয়। কিন্তু তোমরা শিট শিট করে পাগল হয়ে যাও, শিট তো পাবাই, অবশ্যই পাবা, কিন্তু শিট পেলে যে আমার কদর কমে যাবে, এজন্য অবশ্যই আমার একটু গড়িমসি থাকে, কারণ আমি চাই তুমি ক্লাস করো। একটা কথা, ওই যে তুমি চিনলা না মনু আমাকে, তুমি চিনবা কি করে মনু, আলাং ফালাম তাহলেই তুমি চিন্তা, কিন্তু আমি তো ক্লাস দিয়ে এসেছি সব সময় সর্বোচ্চটা, এজন্য মনু গুরুত্বটা কম আর কি। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা প্রশ্ন রেখেছিলাম তোমাদের কাছে, একটি প্রশ্ন করেছিলাম আমি। প্রশ্নটি ছিল যে ভারত বিভক্তির সময় রাজা তাহলে কে? ওয়াও, এখানে কিন্তু কমেন্ট করেছো তোমরা আমাকে কয়েকজন, তোমরা লিখে বসেছো যে রাজা তখন ছিলেন মূলত ষষ্ঠ জর্জ। কেন ষষ্ঠ জর্জ? কারণ ওনার মেয়ে এলিজাবেথ, কিন্তু ওনার মেয়ে এলিজাবেথ 52 সালে ক্ষমতায় বসেছিলেন, তাহলে মেয়ের আগ পর্যন্ত ষষ্ঠ জর্জ ক্ষমতায় ছিল। তাহলে যে ষষ্ঠ জর্জ লিখেছো, কৃতজ্ঞতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের 52 ভাষা আন্দোলনের সময় ওই বছর ক্ষমতায় এসেছিল আমাদের এলিজাবেথ, দ্বিতীয় এলিজাবেথ, কিন্তু ভারত বিভক্তির সময় কিন্তু ষষ্ঠ জর্জ ক্ষমতাতে ছিলেন। কৃতজ্ঞতা। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এখন পর্যন্ত রবার্ট ওয়ালপোল, গ্ল্যাডস্টোন, হেনরি আসকুইথ, লর্ড জর্জ, চার্চিল, লর্ড এটলি কি বলেছে আবারও স্মরণ করে দিয়ে, ভারত বিভক্তির সময় তিনি প্রধানমন্ত্রী। এডওয়ার্ড হিথ, আমি বলেছি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে আমি আরেকজন প্রধানমন্ত্রীর নাম তোমাদের বলতে চাই, মার্গারেট থ্যাচার। মার্গারেট থ্যাচার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্গারেট থ্যাচার তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তোমরা মনে রেখো, মার্গারেট থ্যাচার ছিলেন যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি লেবার পার্টির একজন নেত্রী ছিলেন। এবং মার্গারেট থ্যাচার বেসিক্যালি 1979 সাল থেকে 1990 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। যে মার্গারেট থ্যাচারকে বলা হয় লৌহ মানবী, অনেক সময় পরীক্ষায় এসেছে ইউরোপের লৌহ মানবীকে মার্গারেট থ্যাচার। যে মার্গারেট থ্যাচার নিজেকে ফকল্যান্ড যুদ্ধে জড়িয়ে ফেলেছিল, যে ফকল্যান্ড যুদ্ধ তোমাদের আমি আগেও পড়িয়েছি, আর্জেন্টিনার সাথে 1982 সালে ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন একটা যুদ্ধ করেছিল, ফকল্যান্ড যুদ্ধ। সে যুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মার্গারেট থ্যাচার, যাকে বলা হয় ইউরোপের লৌহ মানবী, যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তরাজ্যে পরবর্তী সময়ে আরেকজন মহিলা প্রধানমন্ত্রী, হেনকালে আরেকজন মহিলা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে গিয়েছেন, তার নাম হচ্ছে থেরেসা মে। থেরেসা মে, তিনিও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তাহলে আমরা 9 জন প্রধানমন্ত্রী দেখলাম। বর্তমান প্রধানমন্ত্রী দেখে নিও, কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, পরীক্ষার আগ দিয়ে একটু দেখে নিও। তাহলে মোটামুটি এই 9 জন প্রধানমন্ত্রী, তোমরা যেমন গুরুত্বপূর্ণ কয়েকজন রাজা রানীর নাম দেখে রেখেছো আজকের ক্লাসে দেখলা, তেমনি অনুরূপভাবে এই গুরুত্বপূর্ণ কয়েকজন প্রধানমন্ত্রীর নাম যদি তুমি মাথায় রাখতে পারো বা তাদের কর্মগুলো যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমাদের পরীক্ষাতে কমন আসতে পারে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যেমন বাসভবন কি আমরা বলে থাকি কি, গণভবন, যেটা ভাঙচুর করা হয়েছে, লুটতারাজ করা হয়েছে গণভবন, তেমনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম 10 নং ডাউনিং স্ট্রিট। 10 নং ডাউনিং স্ট্রিট। যেমন রাজা রানীর বাসভবন কিন্তু বাকিংহাম প্যালেস। ও মাই গড, বাকিংহাম প্যালেস। আমাদের রাষ্ট্রপতির বাসভবন কি, বঙ্গভবন। ওদের রাজা রানীর বাসভবন বাকিংহাম প্যালেস। ওকে, আমাদেরও আছে বঙ্গভবন, ওদেরও আছে বাকিংহাম প্যালেস। আমাদের প্রধানমন্ত্রীর বাসভবন যেমন গণভবন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনকে বলে 10 নং ডাউনিং স্ট্রিট। মনে থাকবে, 10 নং ডাউনিং স্ট্রিট হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন। আর ওদের যে অর্থমন্ত্রী আছে, জানো ওদের অর্থমন্ত্রীকে বলে চ্যান্সেলর অফ এক্সচেকার। চ্যান্সেলর অফ এক্সচেকার। তুমি ব্যাংকের টাকা তুলবা কি দিয়ে, চেক দিয়ে তুলবা না, এক্সচেকার। তাহলে যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর পদবীকে বলে চ্যান্সেলর অফ এক্সচেকার।
যদি কখনো পরীক্ষায় দেখো প্রশ্ন হয়েছে চ্যান্সেলর অফ এক্সচেকার এটা কার উপাধি, তুমি বলতে পারো যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর উপাধি, চ্যান্সেলর অফ এক্সচেকার। তোমাকে যদি প্রশ্ন করে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার অর্থমন্ত্রী তিনি কোন বাড়িতে থাকেন, তুমি বলবা 11 নং ডাউনিং স্ট্রিটে। 10 নং ডাউনিং এ থাকেন প্রধানমন্ত্রী, আর 11 নং ডাউনিং স্ট্রিটে থাকেন অর্থমন্ত্রী, যাকে বলছি চ্যান্সেলর অফ এক্সচেকার। আর আমাদের যুক্তরাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা একটু মাথায় রাখবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে তথ্যটি হচ্ছে যে যুক্তরাজ্যের যে পার্লামেন্ট ভবন, যেটাকে আমি বলেছি যুক্তরাজ্যের পার্লামেন্টের নামই কিন্তু পার্লামেন্টই, তাই না, উচ্চকক্ষ লর্ডস, নিচকক্ষ কমন্স। তো ওদের পার্লামেন্টকে আরেকটা নামে ডাকা হয় ওয়েস্টমিনিস্টার। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে যে যুক্তরাজ্যের পার্লামেন্টের অপর নামটা কি, যুক্তরাজ্যের পার্লামেন্টের অপর নামটা কি, আমরা বলে বসি ওয়েস্টমিনিস্টার। ওয়েস্টমিনিস্টার, তোমরা মনে রেখো যুক্তরাজ্যের পার্লামেন্টের অপর নাম ওয়েস্টমিনিস্টার। তাহলে ওয়েস্টমিনিস্টার কি, বিশেষ করে যুক্তরাজ্যের পার্লামেন্টের অপর নাম। যেমন আমরা জাতীয় সংসদ বলি, আমরা হাউস অফ দ্য নেশন বলি, তাই কি না, তেমনি ওদের পার্লামেন্টের অপর নাম ওয়েস্টমিনিস্টার। ডান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওদের পার্লামেন্ট ভবনে একটা বিশাল ঘড়ি আছে, পার্লামেন্ট ভবনের বাহিরে একটা বিশাল ঘড়ি আছে যাকে বলা হয় বিগ ব্যান। বিগ বেন। তোমরা কখনো শুনেছো কি না যে পার্লামেন্ট ভবনে রক্ষিত ঘড়িটার নাম বিগ বেন? অনেক সময় অনেকে যুক্তরাজ্যের ছবিও দেয়, ওই বিশাল দেয়ালের উপরে ঘড়ি রয়েছে, বিগ বেন ঘড়ি। তাহলে তাতে পার্লামেন্ট ভবনে সংরক্ষিত একটি ঘড়ি রয়েছে যাকে আমরা কি বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগ বেন। আরেকটি কথা তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রীর বাসভবন বলেছি যে আমাদের 10 নং ডাউনিং স্ট্রিট, কিন্তু তাদের প্রশাসনিক দপ্তরকে বলে হোয়াইট হল। যুক্তরাজ্যের মানুষ সাদা চামড়ার না, তোমরা মনে রেখো তাদের প্রশাসনিক দপ্তরকে বলে হোয়াইট হল। কত সময় পরীক্ষাতে এসেছে যে হোয়াইট হল কোন দেশে অবস্থিত, তোমরা বলবা যুক্তরাজ্যে অবস্থিত। তাদের প্রশাসনিক সকল কর্মকাণ্ড হয় কিন্তু এই হোয়াইট হলে। ঠিক আছে, যেমন এর সাথে মিল রেখে একটা তথ্য এখনই তোমাদেরকে দেই, যদি কখনো বলে গ্রেট হল কোথায়, এ পাগলা, গ্রেট হল কিন্তু চীনে। বুঝতে পেরেছো পাগলারা, গ্রেট হল কিন্তু চীনে, আর হোয়াইট হল কোথায়, সেটা যুক্তরাজ্যে। ঠিক আছে, গ্রেট হল চীনে, চীনাদের পার্লামেন্টের অপর নাম কিন্তু গ্রেট হল, আর যুক্তরাজ্যের প্রশাসনিক দপ্তরকে বলা হয় হোয়াইট হল। তাহলে হোয়াইট হল কোথায়, সেটা আমরা বলবো যুক্তরাজ্যে। এবং একটি তথ্য তোমাদের মনে রাখতে হবে যে যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব কিন্তু ভিক্টোরিয়া ক্রস। যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব, যুক্তরাজ্য থেকে সর্বোচ্চ খেতাব দেওয়া হয় কি, ভিক্টোরিয়া ক্রস। বলা হয়ে থাকে যুক্তরাজ্যের রাজ পরিবার থেকে এই খেতাবটা দেওয়া হয়, সর্বোচ্চ বেসামরিক খেতাব যুক্তরাজ্যের ভিক্টোরিয়া ক্রস। তাছাড়া যুক্তরাজ্যের রাজধানী যে লন্ডন, সেই লন্ডনে কিন্তু গ্রিনিস মান মন্দির রয়েছে, অর্থাৎ সেই গ্রিনিসের উপর দিয়ে পৃথিবীর মূল মধ্যরেখা গিয়েছে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়িয়েছি, মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে কিন্তু পৃথিবী ভাগ হয়ে আছে, যে মূল মধ্যরেখা থেকেই কিন্তু পৃথিবীর সময় কি হয় নির্ণয় হয়, যে মূল মধ্যরেখার মান কিন্তু 0 ডিগ্রি। মনে থাকবে যে মূল মধ্যরেখার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশাবাদী আমরা কিন্তু যুক্তরাজ্যের মোটামুটি ইতিহাস জানতে পেরেছি। তোমরা দেখেছো যে অনেক প্রাচীনকাল থেকে এই দেশটাতে রাজতন্ত্র ছিল, কিন্তু স্টেপ বাই স্টেপ এদেশে রাজতন্ত্রের শক্তি অনেকটাই নষ্ট হয়। শুধুমাত্র এখন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে, সম্মানে রাজারানী আছেন, কামে কিন্তু প্রধানমন্ত্রী বা পার্লামেন্ট রয়েছে। তো ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আমরা আগামীকালকে আবার আলোচনায় ফিরবো, লেকচার 17 নিয়ে আমরা আলোচনা করব আগামীকাল। লেকচার 17তে সেখানে কিন্তু আমরা ইটালি, জার্মানি, আমরা আরও ইউরোপের গুরুত্বপূর্ণ কিছু দেশ নিয়ে আলোচনা করে লেকচার 17 আমরা শেষ করে দিব। আমরা ইতিপূর্বে ফ্রান্স নিয়ে আলোচনা করেছি, রাশিয়া নিয়ে আলোচনা করেছি, আজকে যুক্তরাজ্য নিয়ে আলোচনা করলাম। আশা করি যুক্তরাজ্য থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবা বা তোমাদের ভুল হবে না বলে আমি বিশ্বাস করি। যদি তোমরা ক্লাসটা রিপিট করো, ক্লাস নোট করো,
তবে নোট করার ঝামেলাটা অনেকটা কম। এই ক্লাসে আমি কি পড়াবো সেই হ্যান্ড নোটটা কিন্তু আমি কালকেই কি করে রেখেছিলাম আপলোড। ফলে আজকে তুমি যদি নোট করতে চাও ওটারও সহায়তা তুমি নিতে পারো। তোমার চমৎকার একটা নোট প্রিপেয়ার হবে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, মঙ্গল মতো থেকো। দেখা হচ্ছে আগামীকাল। খোদা হাফেজ।